স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের যে DSCC 8 পেপার রয়েছে সেই পেপার থেকে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তো তোমাদের এই পোর্শনে রয়েছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তো তোমাদের তো নিউ সিলেবাস, বুঝতেই পারছো, ভাবছো তোমরা অনেক কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমার তো দেখো, তোমাদের যত কম দেব ততই আমারও ভালো লাগবে, কারণ তোমাদের তো দেখো পরীক্ষা হঠাৎ করে দিয়ে দিল, বেশি দিন নেইও, কিন্তু দেখো সত্যি আমার কিছু করার নেই। সিইউর অবস্থা তোমরা বুঝতেই পারছো কিভাবে কি করছে। আমার খুবই কষ্ট হচ্ছে, মানে খুব খারাপ লাগছে তোমাদের জন্য, যে তোমাদের আমি যতটুকু না তোমাদের জন্য সাজেশন করতে, আমারও যেমন আমার ভীষণ খুব প্রেশার পড়ে গেছে, পরপর সমস্ত পরীক্ষা দিয়ে দিয়েছে। আর তোমাদের তো দেখো আরও প্রেশার, মানে তোমরা কিভাবে এতগুলো পেপার পড়বে আমি সেটাই ভাবছি। তারপর নিউ সিলেবাস, কোশ্চেন অনেকটাই বেশি, তাই না? যারা নাকি ওল্ড সিলেবাস, যারা CBCS, তাদের যেমন এতটা পড়তে হয়নি, এবার এদের লাস্ট ইয়ার পরীক্ষা দিল, অনেকটাই কোশ্চেন কমে গেছে। কিন্তু এরা যখন প্রথম ফার্স্ট ব্যাচ ছিল তখন এদেরও কিন্তু প্রচুর পড়তে হয়েছে, সঙ্গে লাইন বাই লাইন সমস্ত বই পড়তে হয়েছে, কারণ MCQ ছিল। যদিও এই MCQ ওদের অনেকটাই হেল্প করতো নাম্বার তোলার ক্ষেত্রে, কিন্তু ওদের ওই যে বইটা ভালোভাবে রিডিং না দিলে ওরা MCQ পারতো না, এটাও একটা প্রবলেম ছিল। সেটা তোমাদের আর করতে হচ্ছে না। তো তোমরা এই যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়ো, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। একটা টাইম করে তোমরা রুটিন করে সুন্দরভাবে পড়ো, তাহলে অনেকটা পড়া দেখবে তোমাদের এগিয়ে যাবে। তো আমি তোমাদের দেখো, তোমাদের তো কোশ্চেন পেপারে দেখো কীরকম কোশ্চেন আসে, 15 মার্কসের আসে, 10 মার্কসের আসে, অ্যান্ড 5 মার্কসের আসে, তাই তো? তো আমি যে কোশ্চেনগুলো তোমাদের দিয়েছি প্রথমে, সেগুলো 15 মার্কস হিসেবেও আসতে পারে বা 10 মার্কস হিসেবেও আসতে পারে। আমি আলাদা করে 10 মার্কসের আর দিলাম না, কারণ একই কোশ্চেন ওরা 10 মার্কস হিসেবেও দেয়, আবার 15 মার্কস হিসেবেও দেয়, সেরকম কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে? তো দেখো 15 বা 10 মার্কসের যে কোশ্চেনগুলি, নাম্বার 1-এ রয়েছে সমাজ দর্শনের স্বরূপ আলোচনা করো, অথবা কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, তাই আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার সময় কোশ্চেন ধরতে কোনো রকম প্রবলেম না হয়। সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল, ব্যাখ্যা করো। আচ্ছা, নাম্বার 2-এ দেখো রয়েছে সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল, ম্যাকাইভার ও পেজ এই বিবৃতির আলোকে সমাজের স্বরূপ আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরপর প্রথম দিক থেকে সব কটা কোশ্চেন ইম্পর্টেন্ট, মানে এখানে কিছু বাদ দেওয়ার মতন নেই। নাম্বার 3-তে রয়েছে সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি, সম্প্রদায় ও সংঘের পার্থক্য আলোচনা করো, সংশোধনাগারকে কি সম্প্রদায় বলা যায়, যুক্তি দাও। নাম্বার 4, সংঘ সমিতি কাকে বলে, সংঘ ও প্রতিষ্ঠানের অর্থাৎ অনুষ্ঠানের মধ্যে পার্থক্য কোথায়, মহাবিদ্যালয় কি সংঘ সমিতি অথবা প্রতিষ্ঠান, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নাম্বার 5, এ যাবৎ সমস্ত সমাজের ইতিহাস এক শ্রেণীদ্বন্দ্বের ইতিহাস, মার্কসের এই উক্তিটি সবিচার ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 6, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে ভাববাদী মতবাদটি সবিচার ব্যাখ্যা করো। নাম্বার 7, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে আঙ্গিক মতবাদটি ব্যাখ্যা করো। তুমি কি এই মতবাদটিকে সন্তোষজনক মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তোমাদের এই ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে আমি এখানে 2টো মতবাদ দিয়েছি, শেষের দিকে আমি আরেকটা মতবাদ দিয়ে দিয়েছি, এটাও কিন্তু আসে সামাজিক চুক্তি মতবাদ। তো এই 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা অন্তত পক্ষে আসবেই, বা 2টোও চলে আসতে পারে, হয়তো একটা 15-এ দিল, আবার আরেকটা 10-এ দিয়ে দিল। আচ্ছা, নাম্বার 8, পরিবারের সংজ্ঞা দাও এবং তার স্বরূপ ব্যাখ্যা করো। সমাজে পরিবারের ভূমিকা কি তা আলোচনা করো। পরিবারটা এমনি সোজা আছে, এটা একটু পড়ে নিও। পরিবারের বিভিন্ন প্রকারগুলির মানে প্রকারভেদগুলির বিবরণ দাও। আচ্ছা, নাম্বার 9-এ রয়েছে। আর এবার 10-এর আসছি। নাম্বার 10-এ রয়েছে সামাজিক পরিবর্তন, এটাও তোমাদের সিলেবাসে আছে। সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির অভিমত ব্যাখ্যা ও বিচার করো। আচ্ছা, নাম্বার 11-এ রয়েছে জাতি বলতে কি বোঝায়, ভারতে জাতিভেদ প্রথার মূল্যায়ন করো, সামাজিক শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। নাম্বার 12, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো, এটা তোমাদের সিলেবাসে এবার নতুন দিয়েছে, এটা আবার CBCS-এ ছিল না, আর তারও আগে ওল্ড সিলেবাসে এটা ছিল। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, ভারতীয় প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার ধারণাটি বিশ্লেষণ করো, অথবা
ভারতীয় পটভূমিতে ধর্মনিরপেক্ষতার অর্থ ও যৌক্তিকতা পর্যালোচনা করো। কোশ্চেনটা দুরকমভাবেই দিতে পারে, অ্যান্সার একটাই হবে। 13 ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে এই যে কোশ্চেনটা, সামাজিক চুক্তি মতবাদটি বিচারপূর্বক আলোচনা করো। আগে দুটো দিয়েছি আর এই যে আরেকটা কোশ্চেন শেষের দিকে বললাম সেটা। নাম্বার 14 রয়েছে, এবার রাজনৈতিক দর্শনে আসছি বা রাষ্ট্রনৈতিক দর্শনে আসছি। প্রতিনিধিমূলক গণতন্ত্র কাকে বলে, এই প্রকার গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এ প্রসঙ্গে প্রত্যক্ষ ও প্রতিনিধিমূলক গণতন্ত্রের পার্থক্য করো। 15 বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 16 কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে, কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 17 সমাজতন্ত্র কাকে বলে, কাল্পনিক সমাজতন্ত্র ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য কী। 18 গণতান্ত্রিক সরকারের মুখ্য প্রকারগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রসঙ্গে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এগুলো অনেকটাই তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স পড়েছো তার সাথে অনেকটাই সিমিলারিটি পাবে, তাদের পড়তে এটা অসুবিধা হবে না, খুবই ভালো লাগবে। আচ্ছা, 19 উদারনৈতিক গণতন্ত্র সবিচার ব্যাখ্যা করো, গণতন্ত্রের ত্রুটিগুলি কিভাবে দূর করা সম্ভব। 20 সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্কস ও গান্ধীজির অভিমতের তুলনামূলক আলোচনা করো। এই কোশ্চেনটা আগে যেমন দিয়েছি গান্ধীজির মতবাদ, তো এখানে তুলনামূলকে সেই কোশ্চেনটার কিছুটা অ্যান্সার কিন্তু এখানে হবে, বুদ্ধি খাটিয়ে পড়বে, অনেক পরিশ্রম কম হবে। আচ্ছা, এবার দেখো 5 মার্কসে আসছি। 5 মার্কসে আমি কিন্তু কোশ্চেন খুব বেশি দেইনি, কারণ 5 মার্কসের কোশ্চেন তো তোমাদের দুটো মাত্র আসে। এই যে আমি 15 বা 10 মার্কসের কোশ্চেন দিয়েছি ওখান থেকেও কিন্তু পার্ট কোশ্চেন হিসেবে অনেক, বা কোনো কোশ্চেনকে যেটা বড় কোশ্চেন হিসেবে রয়েছে সেটাকেও কিন্তু 5 মার্কসে অর্থাৎ মানে ছোটোভাবে সংক্ষিপ্ত আকারে কিন্তু দিতে পারে। আচ্ছা দেখো, 1 রয়েছে সংঘ কাকে বলে, সংঘের সাথে সম্প্রদায়ের পার্থক্যগুলি কি কি। নাম্বার 2 মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি আলোচনা করো। 3 বর্ণাশ্রম ধর্ম কাকে বলে। 4 পরিবারের মুখ্য কার্যাবলী কি কি। 5 পরিবারের আবশ্যিক উপাদান বা বৈশিষ্ট্যগুলি কি কি। 6 শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা কাকে বলে বা এর স্বরূপ কী। নাম্বার 7 নৈরাষ্ট্রবাদ কাকে বলে, এটা কিন্তু অনেক সময় নৈরাষ্ট্রর পরিবর্তে নৈরাজ্যবাদও দেওয়া হয়। আচ্ছা, নাম্বার 8 রয়েছে ধর্মনিরপেক্ষতা কাকে বলে, এটা তো ব্রড কোশ্চেনে পেয়েই যাচ্ছ, ওখানে পড়লেই এটার আলাদা করে পড়তে হবে না। নাম্বার 9 রয়েছে গণতন্ত্রের সাফল্যের অনুকূল শর্তগুলি কি কি, সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 10 গণতন্ত্র কি, গণতান্ত্রিক আদর্শগুলি ব্যাখ্যা করো। তো এইগুলো তোমাদের কোশ্চেন, তোমরা 15 আর 10 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু একটা কোশ্চেনও ছাড়বে না, কি আসবে বোঝার উপায় নেই, বুঝলে তো, ভালো করে পড়ো। আর তোমাদের যদি এই মানে আমার সাজেশন যদি তোমরা ফলো করো, আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। যাই হোক, ভালোভাবে তোমরা পরীক্ষা দিও।